ওকে, ওকে, লেটস স্টার্ট। যেটা বলতেছিলাম যে সি এবং ফাই দুইটা বিষয়। সি এবং ফাই দুইটা হচ্ছে শিয়ার স্ট্রেংথ প্যারামিটার অফ সয়েল। সয়েলের বিভিন্ন ধরনের প্যারামিটার থাকে, সেগুলোর মধ্যে দুইটা জিনিস হচ্ছে সি এন্ড ফাই। সি হচ্ছে বেসিক্যালি কোহেশন বা ফ্রিকশন। কোহেশন বা ফ্রিকশন সয়েলের মধ্যে, সয়েলের দুটা পার্টিকেলের মধ্যে কি ধরনের কতটুকু পরিমাণে কোহেশন থাকবে সেটার জন্য, সেটা প্রকাশ করার জন্য আমরা সি এর প্যারামিটারটা ইউজ করি। আর ফ্রিকশন অ্যাঙ্গেল, ফাই হচ্ছে ফ্রিকশন অ্যাঙ্গেল, কতটুকু পরিমাণের অ্যাঙ্গেল ক্রিয়েট হবে সেটার জন্য। এখন আমরা এখানে যদি দেখি, এখানে বলা আছে ফর ফাউন্ডেশন অন ক্লেজ এন্ড ফর ফাউন্ডেশন ফর গ্র্যানুলার সয়েল। ক্লেই সয়েলের জন্য এই জিনিসটা আমি বলে রাখি, সবাই নোট করে রাখেন। ক্লেই সয়েলের জন্য সি এর যে কোনো একটা ভ্যালু থাকে, অর্থাৎ ক্লেই সয়েলের মধ্যে ফ্রিকশন থাকে, এবং এই ফ্রিকশনটা আমরা বের করে নিতে পারি। আমাদের বিভিন্ন ধরনের চার্ট থাকবে, চার্ট থেকে আমরা বের করে নিতে পারি, বা আমার ইকুয়েশনে বলা থাকতে পারে। আর ফাই হচ্ছে জিরো, যেটা ফ্রিকশন অ্যাঙ্গেল সেটা সবসময় জিরো। আর যেটা স্যান্ডি বা গ্র্যানুলার সয়েল, গ্র্যানুলার সয়েলের ক্ষেত্রে সি বা কোহেশন হচ্ছে জিরো, অর্থাৎ গ্র্যানুলার সয়েল বা স্যান্ডি সয়েলের মধ্যে কোনো ধরনের ফ্রিকশন থাকবে না, বাট সেখানে একটা ফ্রিকশন অ্যাঙ্গেল ক্রিয়েট হবে, যে অ্যাঙ্গেলটা আমরা বিভিন্ন আমাদের ইউএসএসডি বা বিভিন্ন ধরনের আমাদের গ্রাফ থেকে আমরা বের করে নিয়ে আসতে পারি। মুভিং ফরওয়ার্ড, এখানে একটা জিনিস বলা আছে ফর স্যাটিসফ্যাক্টরি ফাউন্ডেশন ডিজাইন, অর্থাৎ ফাউন্ডেশন ডিজাইনের ক্ষেত্রে একটা ভালো স্যাটিসফ্যাক্টরি ফাউন্ডেশন যদি আমরা ডিজাইন করতে চাই, সেক্ষেত্রে আমাদের সবসময় জানতে হবে লোড ট্রান্সফার টু দ্য ফাউন্ডেশন শুড বি অ্যাকুরেটলি এস্টিমেটেড। এই জিনিসটার মানে কি? এই জিনিসটার মানে হচ্ছে যে সে আমরা যে স্ট্রাকচারাল অ্যানালিসিস এর কোর্স গুলো করলাম, সেই স্ট্রাকচারাল অ্যানালিসিস এর কোর্স গুলো থেকে আমাদের সঠিকভাবে ডিজাইন করে ফাউন্ডেশনের সরি বিল্ডিং এর লোড বের করে নিয়ে আসতে হবে। সেটা বিল্ডিং হোক, তারপর আমার ব্রিজ হোক, যেটাই হোক, আমার যে ধরনের সুপার স্ট্রাকচার থাকবে সেই সুপার স্ট্রাকচারের লোডটা আমার ক্যালকুলেশন করে নিয়ে আসতে হবে। সেই ক্যালকুলেশন থেকে বেস করে আমার ফাউন্ডেশনের ডিজাইন করতে হবে। সেই ফাউন্ডেশনের ডিজাইনটা ডিপেন্ড করবে কন্ডিশন অফ দ্য ফাউন্ডিং সয়েল শুড বি অ্যাসেসড থ্রু অ্যান এডুকেটিভ সাইট ইনভেস্টিগেশন। যেমন এই জিনিসটা খুব কম করা হয়, প্র্যাকটিস নরমালি খুবই কম, যে সাইট ইনভেস্টিগেশন করা। সাইট ইনভেস্টিগেশন ইজ আ পার্ট অফ, মানে পুরো একটা প্রসেস, আমরা যে ফাউন্ডেশন ডিজাইনিং যখন করব, ডিজাইনিং এর একটা পার্ট হচ্ছে কিন্তু ইনভেস্টিগেশন করা। তো আমাদের যখনই আমরা যে কোনো ধরনের ডিজাইনিং এর জন্য প্রিপেয়ার্ড হব, ডিজাইনিং এর জন্য প্রিপেয়ার্ড হওয়ার আগে আমাদের অবশ্যই যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আমরা দেখব লোড অ্যাকুরেটলি ক্যালকুলেট হয়েছে কিনা। সেই লোড আমার সয়েল কন্ডিশন কি, সেই সয়েল কন্ডিশনটা আমরা দেখতে পাবো শুধুমাত্র সাইট ইনভেস্টিগেশন থেকে। সাইট ইনভেস্টিগেশন করে আমরা সয়েলের কন্ডিশন জেনে নেব, এবং সেই কন্ডিশন থেকে আমরা আমাদের সয়েলের শ্যালো ফাউন্ডেশন হোক, ডিপ ফাউন্ডেশন হোক, সেই ধরনের ডিজাইন করব। শুধু শ্যালো ফাউন্ডেশন ডিজাইন করলে তো আমাদের হবে না, আমাদের অবশ্যই সেটেলমেন্টও ক্যালকুলেশন করতে হবে। আমরা সেটেলমেন্টও ক্যালকুলেশন তখন করে নিব, যাতে ইন ফিউচার আমাদের স্ট্রাকচার নিয়ে কোনো সমস্যা না হয়, সেটা সুপার স্ট্রাকচার হোক আর আন্ডারনিথ স্ট্রাকচার হোক। মুভিং ফরওয়ার্ড, সাইট ইনভেস্টিগেশন। সাইট ইনভেস্টিগেশন বিষয়টা কি, যেটা আমি একটু আগে এখানে বললাম, যে কন্ডিশন বেসড অন দ্য সয়েল ফাউন্ডেশন, সয়েলের যে ফাউন্ডিং সয়েলের যে কন্ডিশন থাকবে সেটা আমরা থরলি ডিসাইড করতে হবে সাইট ইনভেস্টিগেশনের ক্ষেত্রে। সাইট ইনভেস্টিগেশনের ক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে determine the nature and thickness, deep and the variability of the strata to be affected by the proposed condition. এখানে যে জিনিসটা সেটা হচ্ছে নেচার, থিকনেস, ডেপথ এন্ড ভেরিয়েবিলিটি অফ দ্য স্ট্রাটা। ভেরিয়েবিলিটি অফ দ্য স্ট্রাটা মানে হচ্ছে ওয়াটার ডেপথ কতটুকু থাকবে। কিছু কিছু সয়েলে দেখা যায় মার্শি সয়েল যদি থাকে, অল্প কিছু দূর ইনভেস্টিগেশন করার পরে দেখা যায় ওয়াটার টেবিল পাওয়া যায়, আবার অনেকগুলোতে অনেক নিচে থাকে। তো এই ভেরিয়েবিলিটি অফ দ্য স্ট্রাটা জিনিসটা, সেই জিনিসটাই ডিপেন্ড করছে যে ওয়াটার টেবিল আমার কতটুকু থাকবে, সেটা আমার সাইট ইনভেস্টিগেশন থেকে বের করতে হবে। নেচার এন্ড থিকনেস, নেচার এন্ড থিকনেস হচ্ছে সয়েলের নেচারটা কি ধরনের, থিকনেস হচ্ছে আমার কতটুক থিপ এবং ডিপ আমার ওখান থেকে সয়েল হয়তো
এক্সট্রাক্ট করে নিয়ে আসতে হইতে পারে বা আমার সয়েল চেঞ্জ করা লাগতে পারে, সেটা আমরা সাইট ইনভেস্টিগেশন থেকে বুঝতে পারবো। দেন determining the engineering properties of strata with the relevant to the design. Determining engineering properties of the strata মানে হচ্ছে আমার যদি সয়েল কন্ডিশন মানে আমার এটা যখন আমরা জেনারেল শেয়ার এবং লোকাল শেয়ার জিনিসটা আমি পড়াবো নেক্সট ক্লাসে, তখন দেখতে পারবো যে ওই আমার লোকাল শেয়ার এবং জেনারেল শেয়ার যদি ওয়াটার টেবিলের মধ্যে থাকে সেক্ষেত্রে আমার ডিজাইনিং ক্রাইটেরিয়া একরকম হবে। যদি আমার ওয়াটার টেবিল লোকাল শেয়ারের ভিতরে থাকে সেক্ষেত্রে আমার ডিজাইনিং ক্রাইটেরিয়া অন্য ধরনের হবে। যদি আমার অনেক নিচে থাকে আমার ডিজাইনিং ক্রাইটেরিয়া অন্যরকম হবে। আবার অনেক সময় দেখা যায় যে আমার ফাউন্ডেশনটাই পানির মধ্যে বসাইতে হচ্ছে, সেক্ষেত্রে আমার ডিজাইনিং ক্রাইটেরিয়াটা অন্যরকম হবে। সো ডিপেন্ডিং অন টোটালি ইঞ্জিনিয়ারিং প্রপার্টিজ অফ দ্য স্ট্রাটা আমার ডিজাইনিং এর বেস করতে হবে, এবং সেটাও আমি কোথা থেকে পাচ্ছি? সাইট ইনভেস্টিগেশন থেকে। দেন গ্রাউন্ড ওয়াটার লেভেল এন্ড কেমিক্যাল কম্পোজিশন তো বলাই আছে। এখানে আরেকটা জিনিস বলছে, সেটা হচ্ছে অন অ্যান এভারেজ এন্ড adequate site investigation will generally cost about 0.25% to 1% of the gross project. ঠিক আছে, নরমালি দেখা যায় সাইট ইনভেস্টিগেশন বেসিক্যালি কিন্তু এটা না যে আমি সাইটে গেলাম হেঁটে হেঁটে ঘুরে ঘুরে দেখে আসলাম মাটি কিরকম, সেগুলো না। সাইট ইনভেস্টিগেশন বেসিক্যালি হচ্ছে এই যে এসপিটি টেস্ট করা, দেন এখানে সাইট ইনভেস্টিগেশন মেথডগুলো থাকবে আমি সেটা বলতেছি। তারপর আমরা যে জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং 1 এ আমরা যে ইয়াগুলো করছি, যেমন সিভ অ্যানালাইসিস করা, দেন আরো সয়েলের কিছু কিছু প্রপার্টিজ করছি, মানে এক্সাম্পল করছি, সেই ধরনের টেস্ট গুলো করে সয়েল সম্বন্ধে বেসিক জ্ঞানটা নিয়ে নেওয়া। তো এই টোটাল যে প্রসিডিউরটা, যে আমরা যে সিভ অ্যানালাইসিস করি, এসপিটির জন্য বোরহোল করি বা অন্য কোনো ধরনের ট্রায়াল পিট করি বা আমাদের যে ধরনের ইনভেস্টিগেশন করি, সেগুলো দেখা যায় কি একটা টোটাল প্রজেক্টের যে কস্টিং থাকে সেটার 0.25 থেকে 1% পর্যন্ত হয়ে থাকে। তো নর্মালি অনেক সময় মানে বাইরে যেটা আমাদের পরামর্শ বলছিল যে ইনভেস্টর যারা থাকে, যারা ইনভেস্ট করে এই প্রজেক্ট গুলোর জন্য, এরা এই খরচটা করতে চায় না। 0.25 থেকে 1% পর্যন্ত যে সাইট ইনভেস্টিগেশনের খরচ দেবে এটা করতে চায় না বা এটা দিতে চায় না। তখন দেখা যায় এই মানে প্রজেক্ট কোঅর্ডিনেটর যারা থাকে এরাও করে না। বাট দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা করলে হয়তো অনেক সময় দেখা যায় যে ইটস এ গুড রেজাল্ট, এটা রেজাল্ট একটা ভালো রেজাল্ট নিয়ে আসে। যাই হোক, এখানে যেটা আরেকটা জিনিস বলছে, দ্য ডেটা শুড বি অবটেইনড ইন দ্য মোস্ট ইকোনমিক্যাল এন্ড টেকনিক্যালি অ্যাকুরেট ওয়ে। অ্যাকুরেটলি রেজাল্টটা বের করে নিয়ে আসে, কারণ যখন যদি আমরা এসপিটি টেস্ট যখন আমি করব, এসপিটি টেস্টের কিছু ম্যাথ যখন আমরা করবো তখন দেখবো যে ওখানে অনেকগুলা ইয়া থাকে, কন্ডিশন থাকে, যে এতটুক এনার্জি রেশিও, রড লেংথের কতটুক, স্যাম্পলারের জন্য আমার কোফিশিয়েন্ট কি ইউজ করতে হবে, এতটুক বোরহোলের জন্য আমার কি কোফিশিয়েন্ট ইউজ করতে হবে, তারপর পিটের জন্য আমার কি কোফিশিয়েন্ট ইউজ করতে হবে, সেই কোফিশিয়েন্ট গুলো আমার ইউজ করার উপর আমার রেজাল্ট চেঞ্জ হয়ে যায়। তা আমাদের এই জন্য মানে এখানে বলা হয়েছে মোস্ট অ্যাকুরেটলি এন্ড টেকনিক্যালি আমাকে ডেটাগুলো নিয়ে আসতে হবে বাই ইউজিং অল দিস প্যারামিটারস। এখানে দেখা যায় খুব বেশি চেঞ্জ হয় না, কিন্তু হয়তো আবার অনেক সময় অনেক বড় ধরনের ভুলও হয়ে যায়। সো যেমন নরমালি পুলি রোপ মেকানিজম যদি ইউজ করা হয় এসপিটির জন্য, সেক্ষেত্রে এন ভ্যালু ডিফারেন্ট। আবার যদি পুলি রোপ ইউজ না করে ইউকে মেশিন ইউজ করা হয়, সেক্ষেত্রে আমার এন এর ভ্যালু ডিফারেন্ট। তো এই বিভিন্ন ধরনের ইয়ার জন্য আমার এন এর ভ্যালু গুলো চেঞ্জ হয়ে যেতে পারে। এই জন্য বলা হয় এখানে যে টেকনিক্যালি মানে রেজাল্ট গুলো অ্যাকুরেটলি বের করে নিয়ে আসে। ওকে, মুভিং ফরওয়ার্ড উইথ সাইট ইনভেস্টিগেশন। সাইট ইনভেস্টিগেশনের জন্য এখানে বলা হয়েছে যে সাইট ইনভেস্টিগেশন আমরা কিভাবে করতে পারি। একটা উপায় হচ্ছে ট্রায়াল পিট। ট্রায়াল পিট মানে কি, একটা গর্ত খুললাম, নিজের নিজের এখানে ছবি সবাই দেখতে পাইতেছে যে এরা একটা গর্ত খুঁড়ছে, গর্ত খুঁড়ে এরা দেখতেছে যে বেসিক্যালি ট্রায়াল পিট কিন্তু কোনোভাবেই মানে ডিপ ফাউন্ডেশনের জন্য করা যাবে না। কারণ ট্রায়াল পিট মানে কি সামান্য 1 মিটার বা 2 মিটার মাটি আমরা উঠাই ফেলে মাটির কন্ডিশনটা টেস্ট করলাম, বা 2 মিটারও ম্যাক্সিমাম, তাও 3 মিটারে গেলাম, 3 মিটার সরে আমরা জাস্ট চেক করলাম যে সয়েলের কন্ডিশন তখন কি রকম। সো ট্রায়াল পিট ডেফিনেটলি হইতে হবে শ্যালো ফাউন্ডেশনের জন্য, ডিপ ফাউন্ডেশনের জন্য কোনোভাবে ট্রায়াল পিট করা যাবে না। ট্রায়াল পিট থেকে আমরা কি কি মানে বেনিফিট পাই? ট্রায়াল পিটের একটা বেনিফিট হচ্ছে gives a clear picture of satisfaction and variability। আমি নিজের চোখে আমরা দেখতে পারি যে আসলে কি কন্ডিশন, মাটি হাতে নিয়ে আমরা দেখতে পারলাম। ঠিক আছে, অনেক সময় অনেক ধরনের এক্সপার্ট থাকে
যারা মাটি হাতে নিয়ে বলে দিতে পারে যে এটা কি ধরনের সয়েল, আর কোনো টেস্টে তো আপনার কোহেশন এতটুকু হবে, ফ্রিকশন অ্যাঙ্গেল এতটুকু হবে। আমাদের যখন পরিচিত একজন, আমার পরিচিত আমাদের ইউনিভার্সিটি একজন এক্সপার্ট টিচার ছিল, মালয়েশিয়ান। তো উনি মানে সয়েল ধরে বলে দিতে পারতো এটা কি ধরনের সয়েল, এখানে কতটুকু কি ইয়া হবে। এইগুলা এক একজন এক ধরনের কোয়ালিটি থাকে। তো ট্রায়াল পিট এই জন্য ডেফিনেটলি আমি নিজের চোখে দেখতে পাইলাম কি ধরনের বিষয় হইতেছে, এন্ড আমি নিজে একটা মানে স্যাটিসফ্যাক্টরি রেজাল্ট নিয়ে বের হইতে পারবো। হ্যান্ড কাট স্যাম্পল উইথ মিনিমাম ডিস্টারবেন্স। মিনিমাম ডিস্টারবেন্সের কথাটা এই জন্য আসছে, আমরা যদি কিছু জায়গা ছোট ছোট জায়গা পরপর ট্রায়াল পিট করতে থাকি, ঠিক আছে, তখন দেখা যায় আশেপাশের সয়েল গুলো ডিস্টার্ব হয়। হ্যাঁ, কিন্তু এখানে দেখা যায় যে একটা 5 কাঠা জমির মধ্যে শুধু একটা জায়গায় তারা ট্রায়াল একটা পিট করলো, যে এখান থেকে আমরা একটু সয়েল দেখে নিলাম। তো ওইটা হচ্ছে আশেপাশের সয়েলকে ডিস্টার্ব করে না। যেমন নর্মালি আমরা যদি কাস্ট ইন সিটু যখন পাইলিং করা হয় তখন আশেপাশের সয়েল ডিস্টার্ব হয়, আশেপাশে বিল্ডিং এ একটা ভাইব্রেশন ক্রিয়েট হয়। তো এগুলোর জন্য ট্রায়াল পিট হচ্ছে বেটার। বাট ট্রায়াল পিট কখনোই একটা বড় ধরনের প্রজেক্টের জন্য সলিউশন দিতে পারে না। ছোটখাটো প্রজেক্টের জন্য যদি দেখছে যে ছোট একটা কোনো বিল্ডিং করতে চায় বা ওখানে সয়েল কন্ডিশন অলরেডি ভালো থাকে, এরা করতে পারে। ফর এক্সাম্পল, আমি নর্মালি দেখছি যে শ্রীলঙ্কায় যে বাড়িগুলো হয় সেগুলো নর্মালি ওরা নিজেদের জন্য যে বাড়িগুলো করে সেটা হচ্ছে ম্যাক্সিমাম 1-2 ফ্লোরের উপরে কেউ যায় না। সেকেন্ডলি 2 ফ্লোর হইলেও এমন ওরা কোনো হার্ড কোনো ইয়াই করে না, মানে ফাউন্ডেশনের জন্য জানা সব ওদের শ্যালো ফাউন্ডেশন। 2 তলা বিল্ডিং এর জন্য তারা শ্যালো ফাউন্ডেশন নিয়ে করে, প্লাস ওদের ওয়াটার টেবিল অনেক নিচে থাকে। তো ওরা ম্যাক্সিমাম টাইমে দেখলাম ট্রায়াল পিটের ইয়াতে যায়। মানে আমরাও বিভিন্ন জায়গায় ইনভেস্টিগেশন মানে সয়েল যে প্রজেক্ট গুলোতে গিয়েছি, ওখানে দেখলাম তারা ট্রায়াল পিট করে বাসার জন্য এই ধরনের সাইট ইনভেস্টিগেশনটা করে। বড় বড় প্রজেক্টের হিসাব আলাদা, বাট ঘরোয়া বিল্ডিং এর জন্য তারা নিজেরা ট্রায়াল পিট গুলো করে থাকে। নেক্সট হচ্ছে বোরহোল। বোরহোল হচ্ছে সবার সবার খুব মানে আমার মনে হয় সবাই এটা সম্বন্ধে আমার চাইতে বেশি জানে এখানে সবাই যারা আছে, যে এসপিটি করতে নরমালি বোরহোল ইউজ করা হয়। ঠিক আছে, যে ডিপেন্ড করে বা মানে বোরহোলের হাইট কতটুকু হবে সেটা ডিপেন্ড করে টোটালি ইঞ্জিনিয়ারিং উপর, সে কতটুকু ধরে ইয়া করতেছে। এখানে যেমন বলা আছে এক্সটেন্ডেড টু দ্য ডেপথ রিচিং বেডরক। অনেক সময় যত দূর পর্যন্ত বেডরক পাওয়া না যায় তত দূর পর্যন্ত এটা বোরহোল করতেই থাকে। তো আগে যেটা বলছি এটা টোটালি ডিপেন্ড করে যে ওখানে ইঞ্জিনিয়ার ইনভলভ তার উপর যে কতটুকু পর্যন্ত বোরহোল করবে। ঠিক আছে, বোরহোলের বেশ কয়েকটা মেথড আছে, অগারিং, পারকুশন বোরিং, ওয়াশ বোরিং, রোটারি ড্রিলিং, এগুলা। দিস আর অগারিং শ্যালো ফাউন্ডেশনের জন্য সেম, শ্যালো ফাউন্ডেশনের জন্য এটা হ্যান্ড টুল দিয়ে করা হয়, মেশিনারিজ কোনো ইউজ হয় না, খুব ছোট লেন্থের জন্য। হয়তো ট্রায়াল পিট করার যদি আমরা ট্রায়াল পিট করেও ফেলি, ট্রায়াল পিটে 3 মিটার মাটি সরাই, সেখান থেকে আরো হয়তো 1 কি 1.5 মিটার পর্যন্ত সয়েল ইনভেস্টিগেশন এটা দিয়ে করানো যেতে পারে। ইটস নট আ গুড ফর ভেরি মানে বিগ স্ট্রাকচার। যেমন এখানে সব বলাই আছে ইউজ ফর শ্যালো হোলস অনলি, শ্যালো হোলস নট সুইটেবল ফর লুজ অর ওয়াটার বিয়ারিং স্যান্ড। মানে যেসব জায়গায় ওয়াটার টেবিল থাকে সেটার জন্য এখানে ভালো হয় না। কেন? কারণ এখানে ওয়াটার ইয়ার সাথে মিক্স হয়ে যায়, রেজাল্ট ভালো আসে না। দ্যাটস ওয়াই। পারকুশন বোরিং হচ্ছে নরমালি রোপ পুলি মেথডের কথা একটু আগে আমি যেটা বলতেছিলাম এসপিটি রিলেটেড, সেটা হচ্ছে পারকুশন ড্রিলিং থেকে করা হয়। ফর আ লং ডিস্টেন্স এটা করা যায়। ওপেন এন্ডেড স্টিল টিউব উইথ কাটিং এজ ফর ক্লেই সয়েলস। এখানে ছবিটা যদি সবাই দেখে যে এখানে একটা মেশিন থাকে, মেশিনটা টানা হয় এবং এটা ড্রিলিং করতে করতে আস্তে আস্তে ভিতরে যায়। একটা সার্টেন ডেপথ পর্যন্ত যাওয়ার পর ওখান থেকে স্যাম্পল তুলে নিয়ে আসে, স্যাম্পল গুলো কালেক্ট করা হয়, আবার ওখানে ড্রিলিং করা হয়। দেন ডিপ অনেক দূর পর্যন্ত যাওয়া যায়, বাট নট ফর ভেরি লং ডিস্টেন্স। like a sir আমাদের ডিপ টিউবওয়েল বোরিং। হ্যাঁ, ডিপ টিউবওয়েল বোরিং এর মতো সেম। নরমালি এসপিটি মানে আমরা এখন যে দুইটা পড়তেছি ওয়াশ বোরিং এন্ড ইয়াটা, দুইটাই হচ্ছে এসপিটি ইয়ার জন্য। এসপিটি রেজাল্ট গুলো এখান থেকে ইয়া করা হয়। ওয়াশ বোরিং
আমি জানি না ওয়াশ বোরিং এখানে হয় নাকি। ওয়াশ বোরিং একটু এক্সপেন্সিভ হয়, কারণ এখানে বেন্টোনাইট ইউজ করে, এবং বেন্টোনাইট ইউজ করে তারা কিভাবে যেন নিচের ইয়াটা নিয়ে আসে, ইউডি স্যাম্পল গুলা, সয়েল নিয়ে আসে। আমি জানি না এখানে কি করা হয় নাকি, বাট এখানে মানে হাই প্রেসার জেট দিয়ে, ওয়াটার জেট দিয়ে এই ধরনের বোরিংটা করা হয়। স্যার বেন্টোনাইট ইউজ করে স্যার যাতে পার ভেঙে না চলে আসে। রাইট, পার ভেঙে না চলে আসে, ঠিক আছে। বাট এখানে বেন্টোনাইটটা কন্টিনিউয়াসলি মিক্সিং হতে থাকে এবং ঘুরতে থাকে। এখানে বেন্টোনাইট যে ইউজ করে স্যার হাউসের মধ্যে, পানির হাউসে ইউজ করা হয়। রাইট, পানি হাউসের মধ্যে ইউজ করা হয়, নাইলে বেন্টোনাইট আবার জমে যায়। কিন্তু বেন্টোনাইট যদি কন্টিনিউয়াস ঘুরানো না হয় তখন কিন্তু বেন্টোনাইট জমে যায়, মাটিগুলাকে লাসা করে যাতে ভেঙে না পড়ে। রাইট। আমরা পাইলিং ইউজ করি স্যার। পাইলিং এ যদি কেবিং হয়, কেবিং যাতে না হয় সেজন্য আমরা বেন্টোনাইটটা ইউজ করি। বেন্টোনাইট ইউজ করা হয়। বাট যেটা আমি বলতেছিলাম সেটা হচ্ছে বেন্টোনাইট কিন্তু একটা জিনিস অনেক সময় অনেকে ভুল করে, যে বেন্টোনাইট অনেক সময় দেখা যায় যে শুধুমাত্র ইয়া দিয়ে, এটা এখন করে না, এটা প্রথম করতো। যখন বেন্টোনাইট প্রথম ইউজ করা হইতো সাইটে, তখন করতো কি বেন্টোনাইটের কন্টিনিউয়াস রোটেশনটা থাকতো না, তখন দেখা যায় যে নিচে বেন্টোনাইট জমে যেত। দেখা গেছে 10 মিটার বা 15 মিটার পর্যন্ত ইয়া করছে পাইলিং এর জন্য, কিন্তু পরে দেখা যায় হাইট কমে গেছে। এটা অনেক আগের কথা আমি বলতেছি, আমাদের টিচার আমাদের পড়ানোর সময় বলতেছিল যে এই ধরনের মিস্টেক আগে হইতো, এখন এগুলো আর হয় না। যাই হোক, তো সেম রোটারি ড্রিলিং, এটাও সেম। আমাদের সাইট ইনভেস্টিগেশনের তো আমরা 3 ধরনের পাইলাম: অগারিং, উইচ ইজ ফর শ্যালো ফাউন্ডেশন, তারপর হচ্ছে ওয়াশ বোরিং পাইলাম, ড্রিলিং পাইলাম, পারকুশন পাইলাম, ঠিক আছে, আর রোটারি। ডায়মন্ড ড্রিলিং ও রোটারি কোড ড্রিলিং, এই রোটারি ড্রিলিংটা কিন্তু এখানে যেটা দেখছি, এখানে লেখা আছে ডায়মন্ড ড্রিলিং ও রোটারি ড্রিলিং, এটা কিন্তু করা হয় বেসিক্যালি নিচে যখন রক পর্যন্ত পাওয়া যায়, অর্থাৎ নিচে একটা ভেরি গুড লেন্থ পর্যন্ত যখন রক পাওয়া যায়, তখন রক কাটারের জন্য ডায়মন্ড ড্রিলিং ইউজ করা হয়। নর্মালি আমরা মাটি কাটার জন্য কিন্তু ডায়মন্ড ড্রিলিং এর দরকার হয় না। নিচে যখন হাইয়েস্ট একটা ভেরি গুড ইয়াতে যখন রক পাওয়া যায়, ভেরি স্ট্রং রক, তখন ডায়মন্ড ড্রিলিং করা হয়। আর পাহাড়ি এলাকায়, যেখানে পাহাড়ি এলাকায় টেস্ট করা হয় ওখানে এটা ইউজ করা হয়। ডায়মন্ড ড্রিলিং এর কথা আমি প্রথম শুনছি যখন আমাদেরকে পড়ানো হয়েছিল, যখন মালয়েশিয়ার যে টুইন টাওয়ারে ডায়মন্ড ড্রিলিং ইউজ করা হয়েছিল, ঠিক আছে। কারণ ওখানে প্রায় 125 মিটার পর্যন্ত মনে হয় পাইলিং এর ইয়া ছিল, মানে রক সয়েল পর্যন্ত তারা পাইলিং করছে, ওখানে তারা এই ডায়মন্ড ড্রিলিং বা রোটারি ড্রিলিং ইউজ করছিল। এটা আমাদেরকে মানে এক্সাম্পল দেওয়ার সময় টিচারই বলে দিয়েছিল। সেম, যে ওই পাহাড়ি এলাকায় যেসব জায়গায় খুব অল্প ডিস্টেন্সেই ইয়া পাওয়া যায়, রক পাওয়া যাবে, সেসব জায়গায় আমাদের সরাসরি ডায়মন্ড ড্রিলিং ইউজ করাই বেটার। এটা হচ্ছে একটা লগ, বোরহোল লগ ইন ডিটেইলস যখন আমরা এটা ইয়াতে পড়বো তখন আমরা জানবো। কারণ এই বাইরে থেকে আসি মাসি ওকে, দেন সয়েল স্যাম্পল কিভাবে কালেক্ট করবো? সয়েল স্যাম্পল কালেক্টের জন্য আমরা ডেফিনেটলি আমরা অলরেডি সয়েল মেকানিক্সে পড়ে আসছি, ডিস্টার্ব সয়েল আর আনডিস্টার্ব সয়েল। ডিস্টার্ব সয়েল হচ্ছে যে সয়েলটাকে টোটালি ডিস্টার্ব না করে শুধুমাত্র পোর কাটা করে নিয়ে আসা যাবে। আর আনডিস্টার্ব সয়েল হচ্ছে, যেমন ডিস্টার্ব সয়েল আমরা কোথায় পাবো? ডিস্টার্ব সয়েল আমরা তখনই পাবো যদি আমরা ওই যে ট্রায়াল পিট করি, ট্রায়াল পিটে ডিস্টার্ব সয়েল হয়ে যাবে। বাট আনডিস্টার্ব সয়েলের জন্য আমরা এই যে রোটারি ড্রিলিং বা পারকুশন ড্রিলিং বা ওয়াশ বোরিং, সেখান থেকে আমরা সরাসরি একটা আনডিস্টার্ব সয়েল তুলে আনতে পারবো। These are some soil sampler, soil মানে soil shape. ওকে, এখন হচ্ছে মোস্ট কমনলি ইউজড টেস্ট, ঠিক আছে, এই হচ্ছে এসপিটি টেস্ট, স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্ট। এন্ড স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্টে আমরা এসপিটি সরাসরি ইউজ করি, এছাড়াও কিছু থাকে, ড্রেন শিয়ার টেস্ট, প্রেসার মিটার, স্ট্যাটিক কোন পেনিট্রেশন টেস্ট, প্লেট বিয়ারিং টেস্ট। নরমালি আমাদের পড়ানোর সময় একটা জিনিস বলছিল যে প্লেট বিয়ারিং টেস্টটা হচ্ছে ইন্ডিয়ানদের খুব ফেভারিট। প্লেট বিয়ারিং টেস্ট নাকি ইন্ডিয়ানদের খুবই ফেভারিট, ওরা যে কোনো জায়গার মানে সয়েলের লোড বের করার জন্য ওদের প্রথম পছন্দ হচ্ছে প্লেট বিয়ারিং টেস্ট তারা করতে চায়। ওকে, এখন আসি এসপিটি তে। এসপিটি হচ্ছে স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্ট. SPT is most widely used test to produce
ডিটারমাইন অফ প্রপার্টিজ অফ সয়েল, ঠিক আছে, সয়েল প্রপার্টিজ এর জন্য এই এসপিটি টেস্টটা ইউজ করা হয়। এখন এখানে হচ্ছে স্ট্যান্ডার্ড যেই এসপিটি টেস্টের অ্যাপারেটাস সেগুলো ইউজ করা, যেমন 63.5 কেজি যে হ্যামার, সেটা এখানে ডিস্টেন্স থাকবে 0.76 মিটার, ড্রিল রড থাকবে এন্ড 0.15 পর্যন্ত আমরা ব্লো নাম্বার কাউন্ট করব, 0.15 মিটার পর্যন্ত সেকেন্ড ব্লো নাম্বার আমরা কাউন্ট করব। এই ডিস্টেন্স যেটা আমার কয়টা ব্লোর দরকার হয়, কতবার হ্যামারিং এর দরকার হচ্ছে, সেই জিনিসগুলো আমরা কাউন্ট করবো এসপিটি টেস্টে। দেন আমাদের ফাইনাল ক্যালকুলেশনের জন্য কি কি দরকার হবে সেটা আমরা যখন এই একটা এসপিটি একটা ম্যাথ করবো তখন আমরা এটা বুঝে নিব। দেন দিস এসপিটির জন্য আমাদের বেশ কিছু কারেকশনের দরকার হবে, এগুলো রিলেটেড এন্ড আমরা সব যখন এসপিটির ম্যাথটা করব তখন করব, মানে এক্স্যাক্টলি বলবো না এসপিটির বিষয়। বেসিক্যালি এসপিটির ম্যাথটা যখন আমরা করতে যাব তখন আমাদের এই জিনিসগুলো লাগবে। এই যেমন এখানে আছে হ্যামার N1, ঠিক আছে, স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্ট কম্পিউটার মেজারমেন্টের জন্য N70, N নিটা 1, এই এনটা হচ্ছে নিটা 1, নিটা 1, নিটা 2, নিটা 3, নিটা 4। নিটা 1 আমরা পাবো আমরা কি ধরনের হ্যামার ইউজ করতেছি, ঠিক আছে, যদি আমেরিকান যদি এনার্জি রেশিও ER যদি আমেরিকান হ্যামার হয় তাহলে আমাদের নিটার ভ্যালু কি হবে, নর্থ আমেরিকান হইলে 45, জাপানের হইলে 67.5। এই জিনিসগুলো ক্যালকুলেশনের সময় আমরা সব বের করব, রিলেটিভ ডেনসিটি এন্ড এভরিথিং, এসপিটি ক্যালকুলেশনের যেসব জিনিস লাগবে সবগুলো আমরা এখান থেকে বের করে নিয়ে আসতে পারবো। দেন বেঞ্চ শিয়ার টেস্ট, বেঞ্চ শিয়ার টেস্ট হচ্ছে বেসিক্যালি অ্যাঙ্গুলার আনব্রেন্ড শিয়ার স্ট্রেংথ বের করার জন্য সফট ক্লে খুব একটা আমাদের দেশে আমার জানার মতো ইউজ হয় না, ইভেন বাইরেও খুব একটা বেঞ্চ শিয়ার টেস্ট ইউজ হয় না। বেঞ্চ শিয়ার টেস্ট নর্মালি ইউজ হয় হচ্ছে বড় বড় প্রজেক্ট গুলোতে, যেখানে ওদের ফান্ডিং অনেক বেশি ফান্ডিং থাকে, সেখানে ওরা এই ধরনের টেস্ট গুলো করে। ডিস্টার্ব সয়েল বের করে নিয়ে আসে, আমরা বেঞ্চ শিয়ার টেস্ট রিলেটেড ম্যাথ আমাদের নাই, আমরা এসপিটি রিলেটেড ম্যাথই করব। তো জিনিস ওকে, এখন আচ্ছা এখানে আমি একটা জিনিস শুধু দেখাতে চাচ্ছি সবাইকে। বেয়ারিং ক্যাপাসিটি, বেয়ারিং ক্যাপাসিটি রিলেটেড একটা জিনিস দেখা যাচ্ছে আমাদের নেক্সট ক্লাসে সবকিছু আমি নেক্সট ক্লাস শুরু করবো এসপিটি দিয়ে। এসপিটি রিলেটেড একটা ম্যাথ আমি পড়াবো, তো এসপিটির বিষয়টা তো আমি এখানে বললাম। তো আমরা ওই ম্যাথটা যখন করবো ম্যাথের সাথে আমরা এখানে একটা বোরহোল লগও ছিল, সেই লগটাও দেখবো। দেন নেক্সট ক্লাসে আমরা জেনারেল ক্যাপাসিটি, জেনারেল শিয়ার এন্ড লোকাল শিয়ার, তারপর আমাদের শুরু হবে বেসিক্যালি ক্যাপাসিটি বেয়ারিং ক্যাপাসিটি বের করা। হার্জগ ইকুয়েশন, হেনসেন, বেসিক যখন যেটা লাগে তখন আমরা সেটা ইউজ করবো। আমি সবগুলোই দেখার চেষ্টা করবো, হোপফুলি আমরা সিলেবাস উইদিন টাইম কমপ্লিট করতে পারবো। এখন আজকে এতটুকুই থাকবে, কিন্তু আরেকটা বিষয় হলো সবার যেটা প্রশ্ন থাকবে, স্যার উপরে এতক্ষণ যেগুলো পড়ালেন এগুলোতে কোনটা কোনটা পরীক্ষা আসবে, এতে সবকিছুই পরীক্ষা আসতে পারে, ঠিক আছে। আমি আগেও যেটা করছি যে ডেফিনিশন টাইপ কিছুই আসবে না, বাট সবকিছু ম্যাথমেটিক্যাল টার্মে আসবে, ঠিক আছে, বাট আমাদের সবকিছুই জানতে হবে। তো নেক্সট ক্লাস হোপফুলি উইল স্টার্ট উইথ এসপিটি প্রবলেম এন্ড বেয়ারিং ক্যাপাসিটি। আজকে কারো কিছু জানার আছে, কারো কোনো কোয়েশ্চেন? টারজান স্যার ক্লাস ওয়েলের এটা কত বলছেন মানটা স্যার? কোনটা? ক্লাস ওয়েলের একটা পড়াছেন স্যার। ক্লে সয়েলের জন্য সি হচ্ছে 0, সরি সি এর ভ্যালু থাকবে, সেটা কোনটা থাকবে? ফ্রিকশন 0 স্যার, ফ্রিকশন 0, ফ্রিকশন অ্যাঙ্গেল 0 থাকবে, ফ্রিকশন অ্যাঙ্গেল 0, আর সি এর যে মানটা থাকবে সেটা আমরা ইয়া থেকে বের করে নিতে পারবো,
বিভিন্ন টাইপের জন্য আমাদের বিভিন্ন ধরনের সি এর মান থাকবে, সেটা আমরা গ্রাফ থেকে বের করে নিতে পারবো। আচ্ছা জি স্যার বুঝছি স্যার। স্যার এই পিডিএফ গুলো বা এই স্লাইড গুলো তো দিয়ে দিবেন তাই না স্যার? অবশ্যই অবশ্যই দিয়ে দেবো, আমি মেইল করে দিব সবাইকে। ওকে স্যার। ঠিক আছে। টার্জন কোথায়, কথা বলো না কেন? জি স্যার বলতেছি স্যার। তুমি এত দেরিতে আসছো কেন টার্জন? তুমি তো অ্যাটেন্ডেন্স স্যার, পাবা না। না স্যার আসলে সরি স্যার, আমার এখানে প্রজেক্টে খুব বেশি কাজ চলতেছে তো স্যার, মানে আমি আপনাকে পিক দেখাবো স্যার, আমার এখনো নাইটে কাজ চলতেছে স্যার, নাহলে আমি আপনাকে ভিডিও কল দেখাতে পারবো স্যার। না, ভিডিও কল দেখাতে হবে না। আমি খুব প্রেশারে আছি স্যার, আসলে মানে কি বলবো স্যার। ঠিক আছে, সমস্যা নেই। যাই হোক, সবাই স্যার, ভালো আছে। হানন মলে কথা বল না কেন? হানন মলে কি রেখে চলে গেছে, লগ ইন করে পালাই গেছে? না স্যার, আছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হানন মলে আমি বাসায় স্যার, এই জন্য ঠিক মিট আছে, করে না, রাখছি। সমস্যা নেই। হ্যাঁ, সবাই মিউট করেছেন, খুব ভালো হয়েছে। জাস্ট এমনি এমনি দেখার জন্য কে কে আছে কে কে নাই। আছে স্যার স্যার লাইনে। স্যার আমাকে প্রেজেন্ট দিবেন না স্যার? অবশ্যই দিব, কেন দিব না? কষ্ট করে এতদিন ছিলাম, এখন জি তো স্যার। কি হয়েছে, জি ছিলাম। স্যার, থ্যাংক ইউ। টার্জন ভাই এই স্যারের কোডটা আমাকে দিয়ে দিন তো কাইন্ডলি ভাইয়া। কোনটা? ও আচ্ছা, এই স্যারের কোডটা। হ্যাঁ দিছি তো ভাই, দিছেন? দিছি তো। আমি পাই নাই আর কি। আমি পাই নাই। আপনাকে পার্সোনাল মেসেঞ্জার দিছি, পার্সোনাল মেসেঞ্জার। থ্যাংক ইউ সো মাচ। জি ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে? সাজ্জাদুর রহমান? জি স্যার। কি অবস্থা? এই আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। এই আকরাম হোসেন কোথায়? স্যার আমি ভিডিওটা কি অফ করব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,